আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সাইদ আরমান। বাণিজ্য সংগঠনগুলোর দলীয়করণ নিয়ে আমাদের আরও জানাবেন তিনি। সাইদ, এফবিসিসি এর ভেঙে দেওয়া পর্ষদে যারা ছিলেন তাদের রাজনৈতিক পরিচয় আমাদের জানাবেন। আপনাকে যদি রাজনৈতিক পরিচয় জানাই, শুরুতে যেটা বলতে হবে যে প্রেসিডেন্ট আসলে কে ছিলেন। মাহবুবুল আলম, তিনি যদিও চট্টগ্রাম চেম্বারে রাজনীতি করতেন, কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটি একটি আছে, এই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন। তার মানে বোঝাই যাচ্ছে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এফবিসিসিতে ৭ জন সহসভাপতির পদ রয়েছে, তার ৫ জনই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কেউ জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, কেউ জেলা পর্যায়ে রাজনীতি করতেন। একইভাবে এফবিসিসিতে যদি আমরা দেখি ৮০ জন পরিচালকের পদ, তাদের বড় একটি অংশই কিন্তু তারা কোনো না কোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগের সঙ্গে, কেউ যুবলীগের সঙ্গে, রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মানে মোটা দাগে আমি যেটি রিপোর্টে যেটি বলেছি, এফবিসিসিতে আসলে মানে রাজনীতির বাইরে থেকে গত ১৬ বছর কেউ এফবিসিসির পর্ষদে আসতে পারেনি। পূজা, এইসব বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা যুক্ত আছেন, তিনি এফবিসিসির পরিচালক ছিলেন, আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। আমি একটু শুরুতে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি যদি একটু জানান আমাদেরকে যে গত ১৬ বছর আসলে আওয়ামী লীগ সরকারের এই শাসনামলে এফবিসিসিটা আপনি কেমন দেখেছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি তো আমরা ২০০৮ সালে যখন ওই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ইলেকশন হয়, তখন আমাদের আনিসুল হক সাহেব উনি একটা প্যানেল দিয়েছিলেন, আমরা সেই প্যানেলে কাজ করেছি। সেইটাই ছিল সর্বশেষ নির্বাচন, যেটা সব পদের জন্য নির্বাচনের প্রথা ছিল। তারপর থেকেই আর কোনো নির্বাচনের ওই রকম প্রথা ছিল না। কিছু পরিচালক পদে ছিল, কিন্তু বাদ বাকিগুলি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সবসময় সরকারের প্রধান, তিনি যেইভাবে বলতেন, এবং সাবেক যে সরকারের সে ছিলেন, উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তিনি যেইভাবে বলতেন সেইভাবেই এফবিসিসি গঠিত হতো। ধীরে ধীরে এমনই একটা অবস্থা হয়ে গিয়েছিল যে এফবিসিসি ছিল টোটালি আওয়ামী লীগের একটা দলীয় কার্যালয়। এবং আপনারা তো কিছুক্ষণ আগে বললেন যে ইমিডিয়েট যে পাস্ট প্রেসিডেন্ট মাহবুব সাহেব, উনি কিন্তু রাজনৈতিক বক্তৃতাই দিয়েছেন। শুধু উনি দেন নাই, অনেকেই ওইখানে রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন। যেইখানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র মরতেছে, জনসাধারণ মরতেছে, সাধারণ সকল মানুষই সেখানে প্রতিবাদে নেমে পড়ছে, সারা দেশ যেখানে বিক্ষুব্ধ ছিল, সেইখানে তারা সরকারকে আরো কিভাবে শক্তিশালী করবে, এইটাই ছিল তাদের প্রত্যয়, এইটাই ছিল সরকারের সমর্থক। পতিত শেখ হাসিনা সরকারের এইভাবে সমর্থন জানিয়েছে। যখন শেখ হাসিনা পতন হইল, তখন থেকেই এই প্রশ্ন উঠেছে যে সারা বাংলাদেশের ৪.৫ কোটি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এই এফবিসিসি যাতে দলীয়করণ মুক্ত থাকে, সুন্দরভাবে সরাসরি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি আসে এবং যারা ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন, এই রকম আওয়াজ বারে বারে তোলা হচ্ছে। এবং আমরা সেটার জন্য সেই মানে সাধারণ মানুষের পক্ষে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই জন্য আমরা অবস্থান ধর্মঘট করেছি এফবিসিসি এর সামনে। আনোয়ার হোসেন, আপনি যেটি বলছিলেন যে আপনারা আন্দোলন করছিলেন, কিন্তু আমরা দেখলাম যে আন্দোলন চলাকালে আপনারা দুটি অংশে বিভক্ত হয়ে গেলেন। একটি অংশ প্রেসিডেন্টকে নিয়ে সরকারের নানা মহলে বৈঠক করলেন আমরা দেখলাম, আবার একটি অংশ আপনার রাজপথে প্রেসিডেন্ট সহ পর্ষদ ভেঙে দেওয়ার দাবি তুললেন। আপনাদের মধ্যে এই বিভক্তি কেন তৈরি হলো একটু বলবেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বিভক্ত তো সারা পৃথিবীতে সর্বকালে সবসময়ের জন্য ছিল। যারা বিভক্ত হয়েছে তারা সাধারণ মানুষের, সাধারণ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে কিনা, সেটাই ছিল ইম্পর্টেন্ট। যারা ওইখানে গিয়েছেন তারা কোনো না কোনো ভাবে সুবিধাভোগী ছিল। সেই তারা যখন বিভক্ত হয়ে গেছেন, কিন্তু সাধারণ ব্যবসায়ী যারা, তারা তো চেয়েছে যে বাংলাদেশে যাতে ব্যবসায়ীরা সুন্দর সুষ্ঠুভাবে বিজনেস করতে পারবে, এবং বিজনেসের জন্য যারা প্রতিনিধিত্ব করবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় হইতে আরম্ভ করে অধিকারের জন্য বা সুষ্ঠু বিজনেসের জন্য তাদের সাথে দেন দরবার করতে পারবেন, সেইভাবে তারা সবসময়ের জন্য চেয়েছে। কিন্তু যারা এই সুবিধাভোগী
তারা কখনো এইগুলি চান নাই। যার জন্য আমরা মনে করি যে এইখানে এখন পরিষদ ভেঙে দিয়েছে, সেই পরিষদ ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন হবে। এবং আমরা এইটাও ভাবি যে বাংলাদেশের গত প্রায় ৬-৭টা নির্বাচন, অর্থাৎ ১৫-১৬ বছরে কোনো নির্বাচন হয় নাই। চেম্বারগুলিতে তো কখন নির্বাচন হয় নাই, ওইখানে চেম্বারগুলিতে, ডিস্ট্রিক্টগুলিতে দলীয় লোকজন সবসময়ের জন্য বিভিন্ন পদ দখল করে রাখে, তাদের মতোই চলে, সেইখানে চাঁদাবাজি চলে, ব্যবসায়ীদের উপরে চাঁদাবাজি হয়, বলার কিছু থাকে না। ওইখানে পুলিশ বাহিনী প্রধান, তারপরে হলো ডিসি হইতে আরম্ভ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা ওই যে জেলা পর্যায়ের সভাপতি থাকেন কমিটির, তারাই ওইখানে নিয়ন্ত্রণ করেন এই চেম্বারগুলিকে। দেখেন গত ইলেকশন, জি একটু বলবেন যে এই যে বিসিসিআইতে আমি যেটি বলছিলাম যে ৮০টা পরিচালক পদ, তার ৫৭ জনই অনির্বাচিত মনোনীত প্রক্রিয়ায় তারা এই বোর্ডে আসেন। এই জায়গাটা কি সংস্কার হওয়া খুব জরুরি কিনা, আপনারা এই দাবিটি তুলছেন কিনা? খুবই জরুরি, যদিও ৫৭ জন না, সেখানে ৪৪ জন হলো অনির্বাচিত, আর বাদ বাকি যে 46 অর্থাৎ 46 জন ছিল নির্বাচনের প্রক্রিয়া আসতে হইতো, কিন্তু চেম্বার কখনোই ইলেকশন হইতো না। তাহলে দেখা যাচ্ছে এইবার প্রথম শুধু এফবিসিসিআইতে আপনার অ্যাসোসিয়েশন গ্রুপটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনটাও কেমন, এটা ধরতে পারেন যে গত ৭ই জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো আমি এবং ডামি এইরকম একটা নির্বাচন হয়েছে। অনেকে সেখানে পার্টিসিপেট করারও সাহস দেখায় নাই, এগিয়ে গেছে, কিন্তু ধমকে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে তাদেরকে ভয় দেখানো হইতো, নমিনেশন পেপার গুলিও বিক্রি করতে দিতেন না, এইরকমও পরিস্থিতি গিয়েছে। যার জন্য আমরা মনে করি যে কোনো জায়গাতেই নমিনেটেড ডাইরেক্টর থাকতে পারবে না, নির্বাচিত হয়ে আসবেন এবং সব পদে, শুধুমাত্র ডাইরেক্টর না, সভাপতি, সহসভাপতি এবং ডাইরেক্টর, এইগুলি সব পদের জন্য সরাসরি যারা ভোটার, জিবি মেম্বার, জেনারেল বডির মেম্বার, তাদের দ্বারা নির্বাচিত হয়ে আসতে হবে। তাহলেই সেটা সংস্কার হবে এবং ব্যবসায়ীদের স্বার্থে, দেশের স্বার্থে কথা বলতে পারবে। আমরা এই ব্যবস্থাকে ইমিডিয়েট বিলুপ্ত চাই। তার কারণ আপনারা আরেকটা জানেন যে আইন আদালত, হায়ার কোর্ট হইতে আরম্ভ করে লোয়ার কোর্ট, যেই কোর্টে বলবেন সবই তাদের ইশারায় চলতো, সেইখানে বিচার বলতে কিছুই ছিল না। একটা কেস যদি কখনো যাইতো হায়ার কোর্টেও, আপনি আমি সব নাগরিকরা বলে দিতে পারতেন তার রায় কি হবে, এইগুলি আগেই বলে দিতে পারতো। অর্থাৎ এইরকম ব্যবস্থা, অবিশ্বাস, তাদের প্রতি কোনো আস্থা ছিল না। কিন্তু আমরা মনে করি যে এখন নাগরিকদের অনেকটা আস্থা আসছে, তারা সব জায়গাতে সুবিচার পাবেন এবং এই দেশকে গড়ার জন্য ব্যবসায়ী, শুধু এই দেশ না, সারা পৃথিবীতেই যত এমপ্লয়ার তৈরি হয়, কর্মসংস্থান বাড়ে, ব্যবসায়ীদের জন্য বাড়ে, ইন্ডাস্ট্রি গ্রো করে। আপনি জানেন যে আজকে যা বিজ্ঞান আবিষ্কার করে, কালকে সেই প্রোডাক্টগুলি, সেই আবিষ্কারগুলি মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পায় ব্যবসায়ীরা, তাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের মাধ্যমে। সারা পৃথিবীতে এইরকম হয় এবং সেখানে এমপ্লয়ার তৈরি হয়, জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। এইরকম ভাবি দেশ এগিয়ে চলছে। কিন্তু আমাদের দেশে কতিপয় ব্যাংক লুটকারীরা, যারা এই দেশটাকে লুটপাট করে খেয়েছে বিভিন্ন ভাবে, যারা সরকারকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করে গেছেন, সেই তাদের মুক্ত আমরা এই ব্যবসায়ী সমাজ বা এই বিসিসিআইকে আমরা করতে চাই, নতুন করে যাত্রা শুরু করতে চাই এবং এই দেশটাকে সব মানুষের অধিকার আদায় করার জন্য এই সবচেয়ে বড় মাধ্যম হলো ব্যবসায়ী মাধ্যম। এদেরকে তারা এমপ্লয়ার তৈরি করবে, লক্ষ লক্ষ এমপ্লয়ার তৈরি হবে, নতুন নতুন প্রোডাক্ট আসবে, নতুন কর্মসংস্থান, সাথে সাথে ব্যাংকিং খাতগুলি আসবে, এখানে ইনভেস্ট হবে, বিদেশি ইনভেস্টররা আসবে এখানে। এইরকম করে এই দেশটাকে আমরা করতে চাই। কিন্তু এই যে দুষ্ট লোক মুক্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে সাইদ আরমান, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কথা বলছিলাম এফবিসিসিআই এর সাবেক পরিচালক আনোয়ার হোসেনের সাথে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।